নমস্কার বন্ধুরা, গয়া ধামে পিণ্ডদানের দ্বিতীয় পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমাদের যেতে হবে পিণ্ডদান দিতে। পিণ্ডদান সাধারণত 3 জায়গাতে হয়ে থাকে: শঙ্করাচার্যের পার্ক, বিষ্ণুর পাদদেশ আর অক্ষয়বট। অপঘাতে মৃত্যু হলে শুধুমাত্র তাদেরকেই পেটশিলায় যেতে হয়। আপনার নাম কি? স্বপন। কোথা থেকে এসেছেন? অন্ডাল থেকে। কার কাজ করাবেন? বাবা মায়ের। কবে এসেছেন? কালকে। এখানে কোনো অসুবিধা হয়নি তো? না, এখানকার সিস্টেম ঠিক আছে? ঠিকই আছে। আপনার নাম কি? আমার নাম হৃদয় বাউরি। কোথা থেকে এসেছেন? অন্ডাল থেকে। এখানে কি করতে এসেছেন? এখানে ভাইয়ের একটা কাজ করতেছি। ভাইয়ের? হ্যাঁ। কবে এসেছেন? কালকে এসেছি। এখানকার ব্যবস্থা ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে। আপনার নাম কি? কুকনবালা দাস। আপনি কোথা থেকে এসেছেন? সনবিল থেকে। কবে এসেছেন? ওই আজকে 5 দিন। 5 দিন? কেন এত দেরি লাগছে কেন? ও তো না, আমরা আমার শাশুড়ি অস্তিলে আইছি, এখানে ভ্রমণ করে এখানে আইলাম, এই জন্য দেরি লাগে। হ্যাঁ। কে কে এসেছেন? আমি আইছি, আমার ছেলে আইছে। কোথায় তারা? তারা ঘুমো। এখানকার সিস্টেম ঠিক আছে? হ্যাঁ, এখানকার সব সিস্টেম ঠিক আছে? হ্যাঁ, কোনো অসুবিধা হয়নি তো? অসুবিধা নেই। ঠিক। আপনার নাম কি? নরেন্দ্রনাথ সরকার। আপনি কোথা থেকে এসেছেন? কুচবিহার থেকে। এখানে কার কাজ করাবেন? ভাইয়ের কাজ। ভাই? কি হয়েছিল ভাই? না, ভাই ওই কাকার কাজ করবে আর কি। ও, ভাই কাকার কাজ করবে। ও, বয়স্ক লোক। কবে এসেছেন? কালকে আসছে রাত্রে। এর আগেও এসেছিলেন এখানে? এখানে আসেনি, প্রথমবার আসলেন? প্রথমবার। এখানকার সিস্টেম ঠিক আছে? না, আলোচনা হয়নি এখনো। না, সিস্টেম এখানকার যে ব্যবস্থা ঠিক আছে? ঠিক আছে। কোনো অসুবিধা হয়নি তো? না। ঠিক আছে। গেটের সামনেই ধুতি, গামছা, তালা, চাবি, গেঞ্জি সবকিছুই এখানে পাওয়া যায়। আপনারা যারা আসবেন ভাবছেন বা এগুলো কেনাকাটি করবেন ভাবছেন, তো এখানে এসেও আপনারা নিতে পারেন। সস্তা একদম সস্তা বলছে 100 টাকা ধুতি, 100 টাকা ধুতি, 50 টাকা গামছা, 60 টাকা গেঞ্জি, এসব সস্তা। ধুতি কত করে? क्योंकि सब रेंज का है, 100 का भी है, 80 का भी है, 150 का भी है। আর গামছা? गमछा 40 का है, 50 का है। तो अंकल बात करके गए तो हमसे, अंकल बात करके गए हमसे धोती लेने के लिए। ये आ रहे हैं तो ले रहे हैं। এখনো স্বামীজি বসেননি, তাই আমরা এই ফাঁকে ক্ষৌর কার্যটি সেরে ফেলি। ক্ষৌর কাজের জন্য নাপিত আপনি গেটের বাইরে বাদিকে পেয়ে যাবেন, আর ধুতি, গেঞ্জি, গামছা ও গেটের 2 ধারে বসে থাকে, ওখান থেকে পেয়ে যাবেন। খুবই সস্তায় পাওয়া যায়। এনারা সকাল থেকে আসতে শুরু করেছে। এখানে লাইন দিয়ে দাঁড়িয়ে আছেন। এখন এরা রুম নেবেন, তারপরে আস্তে আস্তে জিনিসপত্র রেখে শ্রাদ্ধ কাজের জন্য ওই সামনে গিয়ে লাইন দেবেন।
আস্তে আস্তে পুরোহিতরাও আসতে শুরু করেছে। হ্যালো বন্ধুরা, আমরা সবাই পাঁচটার থেকে এখানে দাঁড়িয়ে আছি। আপনারা যদি এখানে আসতে চান, সঙ্গে করে পুরোহিত নিয়ে আসবেন। পুরোহিত নিয়ে এসে আপনারা সকালবেলায় এখান থেকে বেরিয়ে যাবেন, আর আপনাদের কাজগুলো আপনারা খুব সুস্থভাবে সুন্দরভাবে করতে পারবেন। আপনারা যদি মনে করেন এখানে এদের ভরসায় আসবেন, তাহলে আপনি পাগল ছাড়া আর কিছুই উপনীত হবেন না। দেখুন, সবাই দেশ বিদেশ থেকে বহু দূর থেকে এসেছে। সে 5টা থেকে সবাই এইভাবে ঠায় দাঁড়িয়ে আছে। আর এখানকার যারা দায়িত্বে আছে তাদের কোনো হেলদোল নেই। অতএব আপনারা যখনই আসবেন, আপনারা পুরোহিত সঙ্গে করে নিয়ে আসবেন, এনে আপনাদের কাজ করে আপনারা এখান থেকে বেরিয়ে যাবেন। আপনাকে স্বামীজি কটায় আসতে বলেছিল? 6:30। আপনি কটার সময় এসেছেন? 6:30 এসেছি। আর এখন কটা বাজে? এখন বাজে 8টা বাজতে যায়, প্রায় 5 মিনিট বাকি। তো এখনো আসেননি না? এখনো আসেনি, আমরা তো ফেড আপ হয়ে যাচ্ছি। তো আপনি পরবর্তী যারা আসবে তাদেরকে কি বলতে চান? এই প্রেজেন্টেশনটা করব যে এইরকমই ব্যাপার এখানে ডিসিপ্লিনগুলো, এবং আমি এটা স্বামীজির সোর্সেই কিন্তু এখানে এসেছি। সোর্স থাকা সত্ত্বেও আপনার আমি এরকম একটা ডিস্টার্বেন্সে আছি। দাদা, আপনি কোথা থেকে এসেছেন? আমি চট্টগ্রাম থেকে আসছি, বাংলাদেশ, চট্টগ্রাম। আপনাকে এখানে কটার সময় আসতে বলেছিল স্বামীজি? এখানে সকালে বলছে তুমি সকালে যত সকালে করো, স্নান করে ধুতি পরে এসে লাইনে দাঁড়াবে, তারপরে তোমার যেটা বলার থাকে সেটা বলবো। আমি তো ওই সিঙ্গেল, আমি নিজে একটা আলাদা ব্রাহ্মণ চাইছিলাম। তো বলে যেটা এখন বলা যাবে না, তুমি আগে লাইনে দাঁড়াও, তারপর পরে দেখা যাবে। তো এখন কটা বাজে? 8টা। এখন তো 8টা বাজতেছে, এখন কোনো খবরই নাই। তো আপনি কটার সময় এসেছেন? আমি তো এখানে এসে দাঁড়াইছি তখন প্রায় 6:45 দিকে হবে। 6:45 থেকে 8টা পর্যন্ত ঠাই এখানে দাঁড়িয়ে আছেন। তো এই সম্পর্কে আপনি কি বলবেন? এরকমই হওয়া উচিত না পাঞ্চুয়াল হওয়া উচিত? না, এরকম কেন হবে? আমরা এত দূর থেকে এত ইয়ে করে বাংলাদেশ থেকে আসছি, আমরা তো এটা আশা করি নাই। এখানে সুন্দরভাবে আমরা বাপ্পার কাজ করবো, এটাই আশা করছিলাম। আপনি এই কেয়ারলেসটা উপভোগ করছেন না বোর হচ্ছেন? বোর তো অবশ্যই হচ্ছে। তো এটা তো আর সারাদিন আমাদেরকে এই কর্ম করতে গেলে এবারে না খাই থাকতে হবে। এখন এইরকম করলে এবারে কতক্ষণ থাকতে পারি? একটা দাঁড়ায় থাকা। তারপরেও আজ আবার এখানকার প্রধানমন্ত্রী এখানে আসছেন। চারিদিকে সব বন্ধ করে দেবে, আপনাদের তো পায়ে হেঁটে যেতে হতে পারে। তো এইটার জন্যই তো আরো বেশি মানে অসুস্থ বোধ করতেছি যে কীভাবে করা যায়। তো এখানকার স্বামীজির আরও এক্সপার্ট হওয়া উচিত ছিল না? সকাল সকাল সবাইকে পাঠিয়ে দেওয়া, এটা দায়িত্ব নিয়ে সবাইকে করানো উচিত ছিল না? আমি তো এই ব্যাপারে ওনার সাথে 3-4বার দেখা করছি, 3বার যাবার কথা বলছি। সে বারবারই একই কথা বলে যে সকালে আপনি চলে আসবেন, স্নান টান করে এসে ধুতি পরে লাইনে দাঁড়ায়, তারপরে ওখানে আপনাকে ঠিক করা হবে। আগে থেকে যদি আমাকে এটা বলতো বা আমি এটা ম্যানেজ করে নিতে পারতাম বা কোনো একটা কিছু করতে পারতাম। এখন তো আমি যে এমন একটা সময়ের মধ্যে বলছে, কোনো কিছু তো আমি করার সুযোগ পাচ্ছি না। তো আপনার কি মনে হচ্ছে যে আপনি যদি সঙ্গে করে পুরোহিত নিয়ে আসতেন, তাহলে আপনি খুব সকালে গিয়ে কাজটা করে খুব সুন্দরভাবে সব কাজগুলো মিটিয়ে ফেলতে পারতেন? তাই না? অবশ্যই। যে দুইজন মহারাজদের দেখছেন, এনাদের মিসম্যানেজমেন্টের কারণে সঙ্গের বদনাম হচ্ছে ও বহু মানুষ এখানে এসে অসুস্থ হয়ে পড়ছে। যেরকম আমি অসুস্থ হয়ে পড়েছি, আমি পুরোটা নিজ দায়িত্ব নিয়ে বলছি, এনারা যদি সকাল সকাল পুরোহিত দিয়ে আমাদেরকে পাঠিয়ে দিতেন, তাহলে রোদের তাপ বাড়ার আগেই আমরা সব কাজ সেরে রুমে ফিরে আসতে পারতাম। তাই সঙ্গের
ঊর্ধ্বতন মহারাজদের এই ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করতে চাই যে আমার এ দেশ ও দেশ থেকে আসা দুঃখী মানুষদের জীবন নিয়ে যেন ছেলে খেলে না। এইবার শুরু হচ্ছে। এই ব্যাপারে কথা বলা ইনি আমার ক্যামেরাটাকে কেড়ে নেয়। আপনি ফরিদপুর বলবেন, আপনারা ময়মনসিংহ কারণ এই যে টাকা দিলেন, তার মানে ওখানে যে যদি পান্ডারা জিজ্ঞাসা করে তো ওটা দেব না। কিন্তু তীর্থক্ষেত্র চাইবার লোকের অভাব নেই, দেওয়ার শেষ নাই। যত সময় আমাদের সঙ্গে থাকবে প্রতি জায়গাতে মানুষের চাইবি, চাওয়ার মানুষ যে কোনো অ্যামাউন্ট চাইতে পারে, আপনাদের ক্ষমতা অনুযায়ী দেবে। আমরা বলতে পারবো না 500 দেন কি 50 দেন, চাওয়ার মানুষ চাইবি। তোমাদের সব সমস্যার কথা শোনা হবে, তিনি যা বলছেন শুনে আগে শুনে নেন, তার প্রশ্নের উত্তর দেবো। যে ব্রাহ্মণকে দক্ষিণা ভোজন বস্ত্র হিসাবে ইতিহাস, সেইটাই আমাদের দেবে, সেটাই আমরা পাবো, এটা কাম। আর 3 জায়গা কাজের জন্য টিকিট লাগবে, টিকিটের জন্য 50 টাকা করে অতিরিক্ত খরচা হবে, যাতায়াত গাড়ি ভাড়া আপনাদের। 3 জায়গা কাজ করে এখানে আসবো, আসার পরে ইনারা সবাই নেমে যাবে, আপনাদের যেতে হবে পেটছিলা, আপনাদের গাড়ি ভাড়া বেশি লাগবে। এই যে আসো বাবু, ফল্গু নদীতে যাচ্ছি জল আনতে। পিণ্ডদানের জন্য জলের প্রয়োজন। পুরোহিত আমাদেরকে লোটা দিয়ে পাঠিয়ে দিয়েছেন যে যাও ফল্গু নদী থেকে জল ভরে নিয়ে আসো। তো চলুন আপনাদেরকে দেখাবো নদীটা কেমন, কতটা জল আছে। বেশিরভাগ সময় এই নদীতে জলটা বালির নিচেই থাকে, কিন্তু এইসব কাজের জন্য এখানে খুঁড়ে দিয়েছে যাতে জলটা আমরা নিতে পারি। দেখুন, এই হচ্ছে ফল্গু নদীর ঘাট। এখান থেকে আমরা জলটা ভরবো। আমিও পূর্ববঙ্গে নোয়াখালী রামগঞ্জ থানা চণ্ডীপুর গ্রাম প্রথম যুদ্ধ নোয়াখালী থেকে শুরু হয়। শুনছেননি? এগুলো নোয়াখালীর ভাষা। কইবা তবে না হুনু, এগুলো নোয়াখালীর ভাষা। মারে বাবা ডাকতো, আমি তো চুপ, এখানে লোকে হাসবে, তোদের ভাষা। অপেক্ষা
কোথায় থাকছেন আপনি? ভালোভাবে কাজ করবেন, মন্ত্র বুঝতে না পারবেন একবারের জায়গায় 10বার জিজ্ঞেস করবেন। এই কাজ বারবার হবে না জীবনে একবার। এই জলের কুচটাকে ধরবেন, মাথায় 3বার জলের ছিটা নেবেন, বলুন নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু। আপনার কাছে কি তোমার যেভাবে আমি দেখাবো সর্বঙ্গে জলের ছিটা দেবেন। ওম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থান যত পিবা যশমরে কুণ্ডারি কাক্ষণ ভাইয়া এই নদীর দিকে জল আনলাম, ওই জল দিয়ে আটা মারলাম, ওই জল দিয়ে তোমাদেরকে চান করাবো। এবার জলে হাত দিয়ে সবাই কি বাবা মা গত? বাবা মায়ের নাম গত, বাবার নাম গত, বাবা মারা গেছে তো বাবার নাম গত। মার বাবার নাম হচ্ছে গোত্র মারা গেলে জীবিত ওঠে না। আত্মীয় গুরু শ্বশুর বন্ধু একাডেমি ফুল হাতে দাও, এটাকে ছাড়ুন না। কোনো চিহ্নও আছে, ঘটও আছে, যেখান থেকে পারো নেবা। যা কিছু হবে কুশের উপরে, এটাই আপনার পূর্বপুরুষের খাবার থাল লেগে গেছে। কাঁচা পিতল আনোনি তো, কুশের মধ্যে খাওয়া হবে। আর একটা বললাম, একটা করে বললাম কাশী কাঞ্চি অবন্তিকা হরিদ্বারা গতি চৈব সবতীর্থ দেবা সর্ব উজ্জয়ে প্রতিষ্ঠিতান তস্মাৎ ভূত প্রদানেন বিরতান্নে জনার্দনম চৈব দান কর্ম প্রতিষ্ঠিতান দক্ষিণামিদম রজত মূল্য। রজত মানে বুঝো সোনা রূপা। বাবা কপালে সাজিয়ে নিচে রেখে দাও। এটা আমাদের অনেক জন্য আমরা হাতে এখন এই পান্ডারা তার যজমানদের কাছ থেকে কিভাবে কতটা পয়সা ওনাদের কাছ থেকে ছিনিয়ে নিতে পারে তার চেষ্টা চলছে। দেখুন, দ্বিতীয় ধাপের পিণ্ডদানের জন্য আমাদেরকে যেতে হবে শ্রী বিষ্ণুপদ বেদী মন্দির, যেটা আপনারা দেখতে পাচ্ছেন। এখন এখানে ক্যামেরা নিয়ে যাওয়া অ্যালাউ নেই, ওই জন্য আমি ভিতরে কিছুই দেখাতে পারিনি, তো বাইরে এসে আপনাদেরকে দেখাচ্ছি। আর ছোটোবেলায় গল্প শুনেছিলাম যে আমাদের পূর্বপুরুষরা পিণ্ডদান নিজে হাতে নেন, একটা কুয়া থেকে হাত বেরিয়ে আসে। তো এইখানে সেই কুয়াটা, কিন্তু সেই
হাত বেরিয়ে আসে, আমাদের পূর্বপুরুষ যে নিজে হাতে নেন, সেটা কিন্তু পুরোটাই গল্প। বলবো অক্ষয়বটে পিণ্ডদানের কাহিনী। তো শুনুন, যখন রাজা দশরথ পুত্র শোকে প্রাণ ত্যাগ করেন, তখন রাম, সীতা সহ লক্ষ্মণ আসে গয়াতে ফল্গু নদীর তীরে পিণ্ডদান করতে। সীতামাতাকে ফল্গু নদীর তীরে একা রেখে রাম আর লক্ষ্মণ ফল সংগ্রহ করতে বনে যান। আসতে বিলম্ব হয়। দশরথজির আত্মা সীতামাতাকে অনেক আকুতি মিনতি করেন যে তিনি যেন তাড়াতাড়ি তর্পণ করেন। অবশেষে সীতামাতা 4 জনকে সাক্ষী রেখে রাজা দশরথের নামে তর্পণ করেন। সেই 4 জন হল অক্ষয়বট, গোমাতা, তুলসী ও ফল্গু নদী। রামচন্দ্র যখন ফিরে আসে তখন সীতামাতা এই 4 জনকে বলেন যে তোমরা বলো যে আমি তোমাদের সাক্ষী রেখে তর্পণ করেছি, কিন্তু অক্ষয়বট ছাড়া সকলেই অস্বীকার করেন। তারপর সীতামাতা ক্ষুব্ধ হয়ে 3 জনকে শ্রাপ দেন। সেই কারণে ফল্গু নদী অন্তস্থ লীলা হয়। অক্ষয়বট সত্যি কথা বলায় সীতামাতা তাকে বরদান দেন যে তুমি যুগ যুগ জীবিত থাকবা, আর তোমার পাতা, শাখা পোশাকা হারা ভরা থাকবে। সেই জন্য এখনো এই বটটা জীবিত আছে, আর তার পাতাগুলো এখনো দেখেন কেমন সবুজে ভরা। মানে গয়াতে যাও, পুরোহিতের লজ্জাও লাগে নাকি টিকিট করাই, রিজার্ভেশন করাই না, ঠেলে দিয়ে পাঠিয়ে। আর ধর্মেতে এত জোর আছে কি চলেও ভালো। তো ওখানে কি হয়, গয়াইয়াং গচ্ছ, ও পিণ্ড গয়াইয়াং কীর্ত, বলো পিতা সর্বং গচ্ছ, তুই চুপ থাকবি, বলো মাতা সর্বং গচ্ছ, এবার বল পূর্বপুরুষ সর্বং গচ্ছ, সর্বং গচ্ছ, সর্বং গচ্ছ। বৈকুণ্ঠে বাস করেছেন, নিবাস করেছেন। জিজ্ঞেস করুন ঠাকুমা, আমার বাড়ি ঘরে শান্তি মঙ্গল হবে? নারায়ণের কৃপাতে, ব্রাহ্মণের আশীর্বাদে শান্তি মঙ্গল হবে। এবার সবাই মাথা নিচু করে বসবা, পায়ে পড়ে না যেন শান্তির জল দেব। দক্ষিণা দেবেন, প্রণাম করবেন। আগে দেব তো কে দেওয়া লাগবে। সব জিনিসের রেট আছে আজকাল, একটা মজুরারও রেট আছে, বেকার রেটে কোনো কাজ নেই। ফাউয়ে মাথায় তুলো বয়ে না মানুষ। আমি তো এত বড় পাপ প্রাচিত্তর কাজ করছি, মহাকাল। মাথা নিচু করো। ওং মা, সবাই বসে যায়। ওং মহাবামদেব ঋষি বিরাট গায়ত্রী ইন্দ্র দেবতা চতুর্থী শান্তি জপে বিনিয়োগ। ওং শান্তি, ওং শান্তি, ওং শান্তি, ওং শান্তি, ওং শান্তি, গ্রহ শান্তি, নগর শান্তি, পুত্র শান্তি, পুত্রী শান্তি, লক্ষ্মীমান ভব, শক্তিমান ভব। জয় বিষ্ণু গদাধর। মনোকামনা পূর্ণ করবা, বাড়ি ঘরে শান্তি দেবা, ছেলেপেলেকে উন্নতি দেবা, রোগ বিসুক্তিকে মুক্তি করবা। নারায়ণ নারায়ণ। জয় শিব শঙ্কর বলে না, সব পরিবারে রক্ষা করিও। জয় বাবা বলে না, যাও রে বাবা। জীবনে মনে করবা কোনো শান্তিল গোত্র অনিল দেব শর্মন ব্রহ্মণায় অহংগা। এই আমাদের চাষ, এই আমাদের চাকরি। আপনারা যা দেবেন আমরা 3টা পুরোহিত ভাগ করে নেব। কী পারবেন মুখে বলুন, কী পারবেন? লাখ-2 লাখ একবারই বলে দাও। বস্ত্র আলাদা। এবার ভোজন বস্ত্রতে কী পারবা? ওই 700 টাকা তো দিতেই হবে রে বাবা। এত টাকা দিতে হবে? তা কি তোমার আমি ইয়ে নাকি? হ্যাঁ, আমার বাবার শ্রাদ্ধ হয়েছে। হ্যাঁ, কোজাগরি লক্ষ্মী পূজা, কোজাগরি লক্ষ্মী পূজা করতে এসছো? হ্যাঁ, শ্রাদ্ধ দক্ষিণা জানো কত? আশ্রম হচ্ছে এর জন্য কম হয়ে গেছে, 2100 টাকা শ্রাদ্ধ দক্ষিণা। হ্যাঁ, ऐसे आप आइए।
अब इधर मुखमुलो पितृकुले मातृकुले गुरुकुले শ্বশুরকুলে নাতবংশ একুশকুলে মা বাবা উদ্ধার করে অক্ষয় বটে ঠাকুরকে 12 মাসে অন্নজল বস্ত্রপাত্র অক্ষয় বটে উদ্ধার করে ঠাকুরকে 12 মাসে একটা খাবার ফলটা ত্যাগ করেন। যারা ঠাকুরমশাইয়ের সঙ্গে কথা করছেন তারা খাবার ফল মনে মনে ত্যাগ করে দেন। একটা কামনা চান, ধন পুত্র ভক্তি মুক্তি যেমন যা ইচ্ছা। আজকে দিকে মা বাবা পূর্বাপুরুষ ঠাকুরমা ঠাকুর দাদা যার নামে কাজ করছে তারা সবাই বসবে। ওনার নামে বাসাবা দক্ষিণা আনো জল বস্ত্রপাত্র দিতে হয়। কেউ 12 মাসে 1200 দে, 500 দে, 300 দে, 200 দে, 700 দে। কি দিবেন না দিবেন মুখ বলুন। ना बोला तो उसमें ना बोल दिया, अभी हाँ बोला उसमें हाँ नहीं फ्री में काज करबे। ये तो बड़ा बिल्डिंग में काज करबे, खाने पीने की फायदा है। 10 টাকা তো কিনা হয়, নিয়ে যান। কেন তাতে চাইছে নিয়ে যান। बेचारे नहीं अरे पॉकेट में नहीं डालिए। दे दो और रख दो ना। रात करने के लिए थोड़ी बैठा है, 50 आदमी आ रहा है। कितना से रात करेगा। গয়াধামে পিণ্ডদান দ্বিতীয় পর্বটি এখানেই শেষ হলো। এরপর আমরা দেখব গয়াধামে পিণ্ডদানের তৃতীয় পর্ব। সেখানে থাকবে পেতশিলার কাহিনী। ওখানে একটি খুব সুন্দর কাহিনী আছে। পেতশিলার যে পাহাড় আগে সেটা ছিল সোনার পাহাড়, তার বিস্তারিত গয়াধামে পিণ্ডদানের তৃতীয় পর্বে আমরা দেখাবো। আমার এই ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। গয়াধামে পিণ্ডদানের তৃতীয় পর্বটি দেখার জন্য প্লিজ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।